আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা আমার প্রথমেই আমরা দুজন কাপলকে দেখি যারা তো রেজিস্ট্রি অফিস চলে গিয়েছিল তাদের বিয়েটা রেজিস্ট্রি করার জন্য। আর বাহিরে আসার পর আমরা মিনিকে দেখি, সে তো খুবই এক্সাইটেড ছিল আর ভাবছিল যে কন্ট্রাক্টে হলেও আমি যে এরকম হ্যান্ডসাম আর রিচ একটি ছেলেকে বিয়ে করতে পেরেছি এটাই অনেক। আর তার হাজব্যান্ড তো তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এটা কন্ট্রাক্ট ম্যারেজ, সে তাকে বিয়ের রেজিস্ট্রি কার্ড দেয় আর তার হাজব্যান্ড এখানে তাকে কন্ট্রাক্ট সাইন করতে বলে আর তাকে বলে যে ভুলে যেও না, এটা জাস্ট তোমার আর আমার মধ্যেই থাকবে, গ্র্যান্ডমম এই বিষয়ে যেন জানতে না পারে। তখন সে মনে মনে ভাবে যে কন্ট্রাক্ট দিয়ে আমি কি করব, বিয়েটা তো হয়ে গেছে রিচ ম্যানের সাথে, তাও আবার এতটা হ্যান্ডসাম, আমার তো এটাতেই চলবে, আমার আর কিছুই লাগবে না। এটা বলেই সে সেখানে সিগনেচার করে দেয় আর তাকে বলে যে আমি বিয়ে করে নিয়েছি এটাই অনেক, কারণ এখন আমি আমার ফ্যামিলির ঋণ পরিশোধ করতে পারবো। কারণ সে অনাথ ছিল। সে সেখান থেকে চলে যাওয়ার একটু পরই সেখানে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট এবং তার অনেকগুলো বডিগার্ডস গাড়ি নিয়ে সেখানে চলে আসে। মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট তো তার হাতে রেজিস্টার কার্ড দেখে খুবই শকড হয়ে পড়ে। আর আমরা মিস্টার ফোকে দেখি, সে তো ফ্ল্যাশব্যাকে মনে করতে থাকে যে গ্র্যান্ডমমি তাকে বলেছিল যে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি চাই তুমি এই মেয়েটিকে ভিলেজ থেকে খুঁজে বের করো আর তাকে বিয়ে করো আমার প্রমিস মোতাবেক। আর সে এটাতে রাজি হয়ে যায়, কারণ সে তার গ্র্যান্ডমমকে আপসেট করতে চাচ্ছিল না আর মেয়েটিও প্রিটি ছিল, তাই সে বিয়েটি করে নেয়। আর অ্যাসিস্ট্যান্ট তো এখানে খুবই শকড হয়ে পড়ে। তখন ফু বলে যে এখানে শকড হওয়ার কিছুই নেই, বিয়েটা আমার মতেই হয়েছে। তাই অ্যাসিস্ট্যান্ট সেখানে চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা মিনিকে দেখি, সে তো মনে মনে ভাবছিল যে আমার তো দেখার মতো কেউই নেই, আমার ফ্যামিলির উপর অনেক ঋণ, তাই এগুলো পরিশোধ করতে আমার বিয়েটা করতে হয়েছে। তার গলায় একটি পেন্ডেন্ট ছিল, যেটা সে কিভাবে পেয়েছে সেটা আমরা সামনেই জানতে পাবো। অন্যদিকে মিস্টার ফুকে দেখি, যাকে তো তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে বস আমরা ভিলেজে সেই মেয়েটিকে অনেক খুঁজেছি কিন্তু এখনো পাইনি, ব্যর্থ। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কিছু বছর আগে যখন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় ভিলেজ সাইডে, তখন একটি মেয়ে তাকে হেল্প করেছিল, সে যেন তাকে সুস্থ হয়ে চিনতে পারে, তাই সে তার যেই গলার পেন্ডেন্টটা ছিল সেটা সেই মেয়েটিকে দিয়ে দেয়, যেটা আর কেউই না মিনি ছিল। তখন তার চোখ পড়ে প্রেজেন্টে মিনির উপর, যে কিনা এখন চলে এসেছিল তার লাগেজ গুছিয়ে এখানেই শিফট হওয়ার জন্য, সাথে আবার তার বেস্ট ফ্রেন্ডও এসেছিল যে তার হাজব্যান্ডের সাথে দেখা করতে আর তার নিউ ভিলা দেখার জন্য, কারণ তারা তো ভিলেজ সাইডে ছিল, তারা এত রিচ অ্যাপার্টমেন্ট কখনোই দেখেনি। তখনই আবার মিস্টার ফু তাকে নেওয়ার জন্য আসে, কিন্তু এখানে তো মিনি তার ফ্রেন্ডের সাথে কথা বলাতেই ব্যস্ত ছিল, যার কারণে সে এখানে মিস্টার ফুকে একটু ইগনোর করে। এটা আবার মিস্টার ফুর অনেক জেলাস ফিল হয় যে সে অন্য একটি ছেলের সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। সে তো ডিরেক্ট সেখানে যায় আর ডিরেক্টলি তাকে ধরে তার লাগেজ নিয়ে সেখান থেকে চলে আসে। তার ফ্রেন্ড ভাবে যে এ তো অদ্ভুত লোক, কীরকম ভাবে এখান থেকে নিয়ে চলে গেল, আর এটা কে, সে জানতও না যে এটা তার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড। সে ভিতরে নিয়ে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি কিভাবে আমাকে অন্য আরেকজন পার্সনের সামনে ইগনোর করতে পারো। সে বলে যে সে আমার বেস্ট ফ্রেন্ড, অন্য একজন কি? তখন সে বলে যে আমি চাই না তুমি অন্য কোনো ছেলের সাথে এরকম হেসে খেলে কথা বলো, কারণ এটা আমি একদমই পছন্দ করব না, এখন তুমি আমার ওয়াইফ। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমার থুতনিটা তো ছাড়ো। তখন এই অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে আর সে এখান থেকে দৌড়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট সেখানে আসছিল কারণ সে আসলে মিনি যে বায়োডাটা ছিল সেটা একটি ফাইল আকারে নিয়ে এসেছিল যেন ফু জানতে পারে। ফু এখানে জানতে পারে যে মিনি অনাথ আর তার ফ্যামিলির উপর অনেক ঋণ ছিল, সেগুলোই হয়তো কমপ্লিট করার জন্য বা পরিশোধ করতেই তাকে বিয়ে করা হয়েছে। তখনই হুট করে মিনি সেখানে চলে আসে আর তাকে বলতে থাকে যে তুমি জানো, অনেক খুশির একটি খবর, আমি অনেক বড় একটি কোম্পানিতে জব পেয়ে গেছি, তা অনেক ভালো স্যালারিতে। তখন সে তার স্যালারি বললে সে বলে যে তাহলে এত এক্সাইটেড হওয়ার কি আসে, এটা তো ছোট একটি কোম্পানি, তাও আবার ব্রাঞ্চ, আর এমনিতেও এত ছোট স্যালারিতে এত খুশি হওয়ার কি আসে। মিনি তো বলে যে তুমি তো একদম পুরো পাশের বাড়ির আন্টিদের মতো, কিছুতেই হ্যাপি হও না। এটা শোনার পর অ্যাসিস্ট্যান্টও হেসে দেয়। তখনই সেও অবাক হয়ে যায় যে এই মেয়েটি তার সাথে কিভাবে কথা বলছে। মিনি তো এসে তার পেটে মারার বলে যে শরীরটা একটু কমাও তো, একদম পাশের বাড়ির আঙ্কেলদের মতো লাগছে। অ্যাসিস্ট্যান্ট হাসতে থাকে আর ভাবে যে প্রথমবার বসকে কেউ এভাবে বলল। সে সেখান থেকে চলে যাওয়ার পর ফুও স্মাইল করতে থাকে যে এই মেয়েটি তো পুরোই পাগল। আমরা নেক্সটে মিনিকে দেখি, সে যখন তার অফিসে যায় সবার সাথেই ইন্ট্রোডাকশন দেয়,
যে সে এখানে নতুন আর সে চাইবে সবার সাথেই মিলেমিশে কাজ করার জন্য। কিন্তু সেখানেই সব ড্রামার মতো একটি শয়তান মেয়ে ছিল, যার চামচিও ছিল সাথে। এই মেয়েটির নাম ছিল ওয়ে, যেই কিনা আবার মিনিরই স্কুলে ছিল, যে সবসময় মিনিকে স্কুলেও বুলি করত। আর এখানেও সে প্রথম দেখাতেই তাকে বুলি করা স্টার্ট করে দেয় যে তুমি তো এখানেও চলে আসলে, আরো অনেক দিন হয়ে গেল তোমাকে দেখে না। বাই দ্য ওয়ে, তুমি তো এখানেও সেই ফকির মার্কা টাইপেরই ড্রেস আপ নিয়ে চলে এসছো। এটা শোনার পরে এখানে মিনিও কম যায় না, মিনিও তাকে প্রত্যেকটা কথার উচিত জবাব দিয়ে দেয়। যেটা শোনার পর তো এখানে বে খুবই রেগে যায় আর বলতে থাকে যে এই অফিসে থাকতে হলে অবশ্যই আমার কথা মতো চলতে হবে, যাও আমার জন্য কফি নিয়ে এসো। সে তো খুবই রেগে যাওয়ার বলে যে আমি স্যালারি নিব কাজের জন্য, তোমার চাকরানি হিসেবে কাজ করার জন্য নয়। কিন্তু সে তো এখানে রেগে যায় আর তাকে এখানে আবারও অর্ডার করতে থাকে। আর তার চামচিরা এসেও তাকে সেম কথাই বলতে থাকে। তাই সে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার জন্য কফি বানাতে চলে যায়, যেখানে সে ইচ্ছে করে অনেকগুলো ব্ল্যাক পেপার দিয়ে দেয়। আর সেইখানে সে যখন তাকে কফিটা সার্ভ করে, সে তো মনে মনে জানতই যে তার কি অবস্থা হবে। ওই যখন এই কফিটা খায় তার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর মিনি হাসতে থাকে, কারণ সে ঝালে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। এটাতে তো এখানে বে খুবই রেগে যায় আর মিনির সাথে আবারও মিসবিহেভ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে তার গলায় থাকা সে পেন্ডেন্টটাও সেখানে পড়ে যায়। তো এতটাই বাজে ছিল যে সে সেখানে তো তাকে উঠায় না আর কথা শোনায়। তখনই সেখানে ম্যানেজার এসে বলতে থাকে যে এটা কি টিভি সিরিয়াল পেয়েছো যে তোমরা এখানেও ঝগড়া স্টার্ট করে দিয়েছো, চুপ করে তাড়াতাড়ি নিজেদের কাজ করো প্রফেশনালি। তখনই মিনি ম্যানেজারের কাছে তার জন্য বিচার দেয় আর সেখান থেকে চলে যায়। বে তো এখানে রেগে পিছনে মোড়ে যখন ফাইলগুলো নিতে নেবে দেখতে পায় যে এখানে তো পেন্ডেন্টটা পড়ে আছে, আর মনে মনে ভাবে যে এত দামি পেন্ডেন্ট তার কাছে, এটা তো অবশ্যই তাকে দেওয়া যাবে না। এর পিছনে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। সে পেন্ডেন্টটা রেখে দেয় আর তারা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল তাদের সিইওকে দেখার জন্য, কারণ নতুন নতুনই উনি এই কোম্পানিটা কিনে নিয়েছে। আর সবাই শুনে সে সিইও অনেক হ্যান্ডসাম, আর এটা নিয়েই কথা বলছিল। এখানে আবার মিনি আর এর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়ে গেলে এখানে তো আবারও বে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই আমরা প্রেসিডেন্টকে দেখি, যেহেতু সেখানে চলে এসেছিল। আর প্রেসিডেন্ট আর কেউই না, মিনির হাজবেন্ড মিস্টার ফু ছিল, যাকে দেখে তো সে পুরোই শক্ট হয়ে পড়ে। এখানে তো ফু ডিরেক্টলি মিনির কাছে যায় আর তাকে উঠিয়ে সে বলতেই নিবে যে সে তার ওয়াইফ। মিনি তাকে ইশারায় মানা করে, তাই সে সেখানে বেকে অনেক কথা শুনিয়ে দেওয়ার বলে দেয় যে এটাই লাস্ট ওয়ার্নিং, নয়তো সে তাকে এই অফিস থেকে বের করে দিবে। তারা চলে যাওয়ার পর এখানে বে সেই পেন্ডেন্টটা হাতে নিয়ে ভাবতে থাকে যে এর বিষয়ে সব রিসার্চ আমার করতে হবে। পিছন থেকে আবার মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট এটা দেখে ফেলে আর ভাবে যে এটা তো সেই পেন্ডেন্ট যার কথা বস বলছিল, তার মানে কি এটাই সেই মেয়ে। অন্যদিকে আমরা অফিসের সিন দেখি যেখানে তো ফু তাকে তার ক্যাবিনে ডাকে আর এখানে তো সে ডিরেক্টলি তাকে বলে যে আমি ভাবতে পারিনি এই কোম্পানির মালিক তুমি। তখন সে বলে যে এতে না ভাবার কি আসে, আমি কি হতে পারি না, নাকি তুমি আবারও তোমার সেই প্রতিবেশী আঙ্কেলকেই ডিসাইড করে নিচ্ছ যে এরকম আঙ্কেল টাইপের কেউই হবে। সে এখানে বলে যে আরে না, ওটা তো আমি মজা করে বলেছিলাম। সে তো তার অনেকটা ক্লোজ চলে আসে, কিন্তু তখনই অ্যাসিস্ট্যান্ট আসলে তাদেরকে এভাবে দেখে খুবই এম্বারাসিং সিচুয়েশনে পড়ে যায়। তাই সেখান থেকে মিনি চলে যায় আর অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমরা তাকে পেয়ে গেছি যাকে আপনি এতগুলো বছর ধরে খুঁজছেন। আর সে তো এখানে ওয়েকে নিয়ে চলে আসে। ওয়ে এখানে কিভাবে জানি সব স্টোরি জানতে পেরে যায় আর সে এখানে মিস্টার ফুকে সেই পেন্ডেন্টটা দেখিয়ে সেই দিনের সব স্টোরি তাকে খুলে বলে, যার কারণে মিস্টার ফু ট্রাস্ট করে নেয় যে সে যে কিনা তাকে সেই অ্যাক্সিডেন্টের দিন সেভ করেছিল। সে তাকে থ্যাংক ইউ জানায় যে সেদিন যদি সে সেভ না করতো তাহলে তার সাথে কি হবে সে নিজেও জানতো না। এখানে বে বলে যে আমি এটা শুধুমাত্রই আমার মন থেকে করেছি, অন্য কোনো কিছুর জন্য না। আমি চাইবো আপনি সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আমার রেসপন্সিবিলিটি নেবেন, যেটাতে ফুও রাজি হয়ে যায়। এদিকে আমরা মিনিকে দেখি, সে তো তার পেন্ডেন্টটাই খুঁজছিল, কিন্তু ইচ্ছে করেই বে সেখানে আবারও তার সাথে আর্গুমেন্ট করতে থাকে যেন মিনি তার পেন্ডেন্টের কথা ভুলে যায়, আর সেটাই হয়। এখান থেকে বে চলে যাওয়ার পর মিস্টার ফু তার কাছে আসে আর বলে যে গ্র্যান্ডমম তোমার সাথে দেখা করতে চাইছে, ভালো হবে যদি তুমি আমার সাথে যাও। সে ওকে বলে দেয়। গ্র্যান্ডমম তো এখানে মিনিকে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তাকে থ্যাংক ইউ জানায় যে সেই তার গ্র্যান্ডসনকে বিয়ে করেছে,
গ্র্যান্ডমম তাকে খুবই পছন্দ করে, তার কথাবার্তায় বোঝা যাচ্ছিল। আর গ্র্যান্ডমম তো তাকে তাদের খানদানি নেকলেসও দেয়, যেটা সে প্রথম নিতে না চাইলেও ফু তাকে ফোর্সলি দিয়ে দেয়। বাহিরে আসার পর এখানে সে তাকে বলে যে তুমি আমাকে ফোর্স কেন করলে। সে বলে যে কারণ তুমি আমার ওয়াইফ। বাসায় আসার পর সে মন খারাপ করছিল যে সে তার পেন্ডেন্টটা হারিয়ে ফেলেছে, কিন্তু তখনই তার বেস্ট ফ্রেন্ড সেই ছেলেটা তাকে কল করে। তখনই আবার ফু তার রুমে আসে আর তাকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখে খুবই জেলাস ফিল করে। আর তাকে বলতে থাকে যে তোমাকে আমি একবারই মানা করেছি এই ছেলেটির সাথে তুমি একদমই কথা বলবে না, তবুও তুমি তার সাথে কথা কেন বলছো, আমার এটা পছন্দ না। সে বলে যে সে আমার ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের সাথে কথা কেন বলবো না। ফুয়ের সাথে তর্ক করতে থাকলে আর সেখান থেকে চলে যেতে নিলে ফু তো তাকে ধরে ফেলে আর সেখানে তাকে বলে যে তুমি আমার ওয়াইফ, এটা তুমি ভুলে যেও না। আমি তোমাকে যা বলবো যেভাবে বলবো তোমাকে সেভাবেই করতে হবে, তাই এটা যেন মাথায় থাকে। আর এমনিতেও হাসার কোনো কিছুই নেই, আমি পছন্দ করি না তুমি ওই ছেলের সাথে কথা বলো। আর তখনই ডোরবেল বেজে ওঠে। তাদের এই ক্লোজনেসের এই মোমেন্টটা সেখানেই শেষ হয়ে যায়। ডোরবেলের বাহিরে আসলে সেখানে এই ছিল যেহেতু ইন্টেনশন নিয়ে এসেছিল যে আজকে সে মিস্টার ফুকে নিজের করেই সারবে, তাই সেজে গুজে চলে এসেছিল। কিন্তু সেখানে তো মিনিকে দেখে সে উল্টো তার ওপর রাগ করতে থাকে যে সে এখানে কি করছে সিইওকে ফাঁসানোর জন্য। কিন্তু সেও এখানে ডিরেক্টলি তাকে বলে দেয় যে আমি এখানে কি করছি না করছি সেটা আমার ব্যাপার। সে তাকে স্ল্যাপ করতে নিলে ফু সেখানে আসে আর তাকে থামিয়ে বলে যে তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি তার উপর হাত তোলো। সে তাকে বলতে থাকে যে এই মেয়েটি এখানে কি করছে, সে তোমাকে ফাঁসানোর জন্য এসছে। তখন এখানে ফু বলে দেয় যে সে তার ওয়াইফ তার সাথে থাকবে না তো কার সাথে থাকবে। সেখান থেকে মিনি রাগ করে চলে যায় যে এখানে বে কি করছে এত রাত্রে। কিন্তু তখনই বে বলতে থাকে যে আমি তোমাকে হেল্প করেছি, তোমাকে বাঁচিয়েছি, তোমার কি এটা করা উচিত নয় যে তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নেওয়া। কিন্তু এখানে ফু ডিরেক্টলি তাকে মানা করার বলে যে সে তার ওয়াইফকে কখনোই ডিভোর্স দিবে না, সে বিয়ে করেছে কি ডিভোর্স দেওয়ার জন্য। সে তাকে হেল্প করেছে তার জন্য সে সবসময় তার কৃতজ্ঞ থাকবে, তাকে হেল্প করবে। তার মানে এটা নয় যে তাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নেবে। সে সেখান থেকে তাকে যেতে বলে। কিন্তু মিনি তো মন খারাপ করে বসেছিল যে হয়তো বের সাথে তার রিলেশন বা বেকে সে পছন্দ করে। সে রাগ করে তাকে বলতে নিলে সে তো উল্টো তার গ্র্যান্ডমমের সেই নেকলেসটা নিজের হাতেই তাকে পরিয়ে দেওয়ার বলে যে তুমি আমার ওয়াইফ। আর তারা হচ্ছে বাহিরের মানুষ, সে আমাকে হেল্প করেছে যার জন্য আমি তাকে সবসময় হেল্প করব। কিন্তু এর মানে এটা নয় যে আমি আমার ওয়াইফকে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়েকে নিজের করব। আর অনেক সুইটলি তার ফরহেডে কিস করে সেখান থেকে চলে যায়। এটাতে তো মিনি খুবই লজ্জা পেয়ে যায় আর মনে মনে ভাবে যে সে কি সত্যিই আমাকে পছন্দ করে নাকি এগুলো স্বপ্ন। মিনি যখন ঘুমিয়েছিল তখনই তার সেই আন্ট যার কাছে থেকে সে বড় হয়েছে সে তাকে কল করে আর তাকে একটি অ্যাপার্টমেন্টে ডেকে পাঠায়। মিনি তো প্রথম মানা করে কিন্তু তার জোড়াজুড়িতে সে সেখানে চলে যায়। আর সে অ্যাপার্টমেন্টে যাওয়ার পরই দেখতে পায় যে তার আন্টির সাথেই তার আন্টির ছেলেও সেখানেই ছিল। আর সে যাওয়ার পরই বলতে থাকে যে আমরা এত কষ্ট করে তোমাকে খাইয়ে পরিয়ে বড় করেছি আর এত রিচ একটি হাজবেন্ডও তুমি পেয়ে গেছো, তাহলে আমাদেরকে কৃতজ্ঞতা স্বরূপই এই অ্যাপার্টমেন্টটা কিনে দাও আমার ছেলেকে। এটি শোনার পর তো মিনি খুবই রেগে যায় আর বলতে থাকে যে আপনি আমাকে খাইয়ে পরে বড় করেছেন কবে? এই ছোট্ট থেকে আমি নিজেই ইনকাম করতাম আর আপনাদের খাওয়াতাম, এমনকি আমার নিজের পড়াশোনার খরচও আমিই দিয়েছি, তাহলে কিভাবে আপনারা আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছেন? তারা আন্টের ছেলে তো এখানে তাকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে যে আমাদের বাসায় তো থেকেছ আর ইমোশনাল ব্ল্যাকমেল করে। কিন্তু তখনই মিস্টার ফু সেখানে চলে আসে, কারণ সেখানে আসার আগেই ফুকে ইনফর্ম করে এসেছিল। আর তার লেট হতে দেখে ফু সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে আর খুবই সুইটলি তাকে ধরে বলে যে আমার ওয়াইফকে কে বলে করছে। তার আন্ট তো বলতে থাকে যে আমরাই করছি, তাহলে তুমি কি করে নেবে? আমাদের কৃতজ্ঞতা স্বরূপ তাকে আমাদের এই অ্যাপার্টমেন্টটা কিনে দিতেই হবে, নয়তো আমরা তার উপর কেস করব। এতগুলো বছর তাকে আমরা খাইয়ে পরিয়ে বড় করেছি, তারা তো এই অ্যাপার্টমেন্টটা নিজে থেকেই সেলে দিয়ে দিতে থাকে তাদের নাম করে, এমনকি তারা মিনির নামও জড়িয়ে দেয়। তাই মিস্টার ফু সেখানে তাদেরকে নিজের পজিশন বোঝানোর জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে অ্যাপার্টমেন্টটা এক্ষুনি কিনে নাও। আর তারা 100 মিলিয়ন ওয়ান দিয়ে এই অ্যাপার্টমেন্টটা কিনে নেয়। এটা দেখে তো তারা খুবই শকড হয়ে পড়ে আর ভাবতে থাকে যে এত কড়া দাম আপনি কিভাবে দিলেন, আপনার পরিচয় কি? তখনই মিস্টার ফু তার পরিচয় দিলে তারা তো খুবই ভয় পেয়ে যায়। আর সেখান থেকেই
তাকে কোনো কিছু না বলেই সে টাকা নিয়ে চলে যায়। এটা বলে যে আমরা এখানে কখনোই আসবো না, কারণ তারা তো তাদের টাকা পেয়ে গিয়েছিল। মিনি বলে যে তাদেরকে এতগুলো টাকা দেওয়ার কি প্রয়োজন ছিল। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। ফু এখানে খুব সুইটলি তাকে কিস করার বলে যে আমি যদি আমার ওয়াইফকে হেল্প না করি তাহলে কাকে করব? আমি কি চাইবো আমার ওয়াইফকে কেউ বলি করুক? এখানে সে তার মনের কথা তাকে বলে দিয়েছিল। মিনি তো খুবই লজ্জা পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা তাদের অফিসে কাজ শেষ করে যখন বাসে যাচ্ছিল, ফু তার নিজের গাড়ির চাবি মিনিকে দিয়ে দেয় আর বলে যে এটা আজকে থেকে তোমার। আমি চাই আমার সব কিছুই তোমার হোক। মিনি তো এটাতে খুবই খুশি হয়, তাকে থ্যাংক ইউ জানায় সবসময় তাকে সাপোর্ট করার জন্য। দূর থেকে আবার বেয়ে সব কিছু দেখে জেলাস ফিল করার ভাবতে থাকে যে এই সব কিছু মিনি না থাকলে তার হতো। তার জন্য সে এখন কিছুই পারছে না। তাই তাকে রাস্তা থেকে সরানোর জন্য গাড়ির সামনের চাকা পাঞ্চার করে দেয় আর ভাবে যে সে যদি মারা যায় তাহলেই তো মিস্টার ফু তাকে বিয়ে করে নেবে। আর এদিকে আমরা মিস্টার ফুকে দেখি, সে যখন তার ক্যাবিনে বসেছিল সে ভাবছিল মিনিকে সে কিভাবে আবার সুন্দরভাবে প্রপোজ করবে, কারণ এগুলো তো তাদের মধ্যে হয়নি। সে কিভাবে সুন্দরভাবে তার সামনে তার মনের কথা তুলে ধরবে। অ্যাসিস্ট্যান্ট তো তাকে অনেক সাজেশন দেয় আর সে খুবই খুশি হয়ে যায়, কারণ একটা তার পছন্দ হয়ে গিয়েছিল। তারা সেখান থেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে মিনি তাকে বলে যে আজকে তোমাকে একটু বেশি খুশি লাগছে। আর তাদের কথার মাঝখানেই সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মিনিকে সেভ করতে গিয়ে এখানে মিস্টার ফু একটু বেশি ইনজর্ড হয়। আর সে তো দৌড়ে তার ক্যাবিন থেকে তার কাছে আসে আর তাকে বলে যে তুমি কেন আমাকে সেভ করতে গিয়ে নিজে এতটা ইনজর্ড হলে। তাকে জড়িয়ে ধরে। তখন ফু বলে যে কারণ তোমাকে সেফ রাখার রেসপন্সিবিলিটি আমার, তাই আমি সব সময় তোমাকে সেফ রাখবো। এটি শোনার পর মিনিও খুশি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট আসলে সে সেখান থেকে বের হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে এই সব কিছুর পিছনে আসলে বেই ছিল। আর বেয়ের কথা শুনে এখানে ফু ডিসাইড করে নেয় যে এই ঝামেলা আর এই আপদটাকে তো বিদায় করতে হবে, নয়তো এটা এভাবেই বেঁচে থাকবে। আর তারা যখন তাদের কোম্পানিতে ব্যাক করে, অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আর সে এখানে বেকে ডেকে পাঠায়। বেয়ে শুধু তাকে বলতে থাকে যে আমি জানতাম তুমি একদিন না একদিন আমার মর্ম ঠিকই বুঝবে। তুমি চাও তো আমি যেন তোমাকে বিয়ে করে নেই? আমি তো রাজিই আছি। মিস্টার ফু বলে যে তোমার এইসব ওভার থিঙ্কিং আর তোমার এইসব ইচ্ছেগুলো অন্য জায়গায় গিয়ে পূরণ করো, এখানে তোমার এগুলোর কোনো দাম নেই। সে এখানে তার হাত ধরলে সে বলতে থাকে যে তুমি তো সেই টায়ারটা পাঞ্চার করেছিলে। সে বলে যে কি করব, তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়েছিলেই না, তাই আমি তাকে মেরেই তোমার লাইফে আসবো। এটা শোনার পর ফু অনেক রেগে যায় আর তাকে সেখান থেকে এই কোম্পানি থেকে বের করে দেয়। এটা বলে যে তুমি হেল্প করেছো তাই আমি তোমাকে পুলিশে দিচ্ছি না, এক্ষুনি এই কোম্পানি থেকে বের হয়ে যাও। বেই তো এটাতে খুবই রেগে যায় আর তখনই সে তার ফ্রেন্ডকে কল করে যার নাম শিন ছিল আর বলে যে এবার অবশ্যই আমার ফ্রেন্ড আমাকে হেল্প করবে। আর আমরা নেক্সট দেখতে পাই যে আসলে তার ফ্রেন্ড আর কেউ না, শিন ছিল, যে কিনা এই কোম্পানিতে আবার জয়েন করে, যার আবার এক আঙ্কেল এই কোম্পানিরই ডিরেক্টর ছিল। সে তো এখানে সেই আগে মিস্টার ফুই ডিটেলস বিল করে। আর যখন জানতে পারে যে মিস্টার ফু অনেক রিচ আর সে এরকম একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে, এখন সে মনে মনে ভাবে যে তাকে তো আমিই পটাবো, বিয়েকে না হয় বাদই দিলাম, তাকে আমি বুঝিয়ে নিব, কিন্তু মিস্টার ফুকে এখন আমারই লাগবে। তাই সে তার ডিরেক্টর আঙ্কেলকে সব কিছু বলে দেয় আর তাকে বলে হেল্প করতে। তাই সেও ওকে বলে দেয়, কারণ এখন পর্যন্ত তো কেউ জানতোই না যে মিস্টার ফু অলরেডি ম্যারিড। মিটিং রুমে শিনের সাথে প্রথমবারের মতো এখানে মিনির দেখা হয়। সে তো প্রথমবার দেখেই তাকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে, নিজের মনে মনে অনেক বেশি জেলাস ফিল করছিল। আর যেহেতু ডিরেক্টরের আত্মীয় ছিল সে, তাই অন্য মেয়েরাও এখানে শিনকেই সাপোর্ট করতে থাকে, কিন্তু মিনিও কম ছিল না। সে নিজের যোগ্যতা দিয়ে তাকে প্রত্যেকটা কথার উত্তর জবাব দিয়ে দেয়। অন্য মেয়েরা যারা শিনকে সাপোর্ট করছিল তাদেরকেও চামচি বলে সম্বোধন করে আর বলে যে তোমরা চামচামি ছেড়ে নিজের যোগ্যতা প্রকাশ করো, কারণ এখানে আমাদের এর জন্যই স্যালারি দেওয়া হয়। এটা শোনার পর তো এখানে শিনের খুবই রাগ উঠে আর সে এখানে তার উপর চিৎকার করতে থাকে। আর মিনিও কম ছিল না, সে তো ঠান্ডা মাথায় ইচ্ছে মতো তাকে ধোলাই করে দেয়। এগুলো শুনে তো এখানে তার অনেক রাগ হয়, তাই সে তার আঙ্কেল ডিরেক্টরকে সেখানে ডেকে পাঠায়। আর তার আঙ্কেল সেখানে চলে আসে আর এসে এখানে উল্টো তার
রিলেটিভকে সাপোর্ট করতে থাকে। মিনি তো বুঝতেই পারছিল যে তার রিলেটিভকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেও এখানে কম ছিল না। সে এখানে ডিরেক্টর, এমনকি তার রিলেটিভ শিনকেও অনেক কথা শুনিয়ে দেয়। শিন তো রেগে তাকে এসে স্ল্যাপ করতে নিলে মিস্টার ফু সেখানে চলে আসে। মিস্টার ফুকে দেখে তো সবাই দাঁড়িয়ে যায় আর ভয় পেয়ে যায়। ফু সেখানে অ্যাট লাস্ট সবাইকে জানিয়েই দেয় যে আসলে মিনি তার ওয়াইফ, আর কার এত বড় সাহস যে তার ওয়াইফকে কেউ বুলি করবে। অনেক হয়েছে, এইসব ড্রামা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে একটা কাউকেই এই কোম্পানিতে কাজ দেওয়া হবে না, সবাইকেই বের করে দেওয়া হবে। ডিরেক্টর তো ভয় পেয়ে যায়। সেখান থেকে ফু চলে যাওয়ার পর শিন ভাবে যে যেভাবেই হোক এই প্রেসিডেন্টকে আমার করতেই হবে, সে তো দেখতেও অনেক হ্যান্ডসাম। অন্যদিকে আমরা মিনিকে দেখি সে তো ফুয়ের ড্যাডির সাথে দেখা করতে চায়, কারণ ফুয়ের ড্যাডি তাকে ডেকে পাঠিয়েছিল, কারণ সে মনে করছিল যে মিনি তাদের ফ্যামিলির জন্য যোগ্য না। সে তাকে টাকা অফার করে আর ফুয়ের লাইফ থেকে চলে যেতে বলে, কিন্তু সে টাকাটা ব্যাক করে দেওয়ার বলে যে আমি তাকে ভালোবেসেছি, আমি টাকার জন্য আসিনি, আমি আমার যোগ্যতা দিয়ে অলরেডি অনেক টাকাই কামাতে পারবো, আমার আপনার ছেলেকে ইউজ করতে হবে না টাকার জন্য। কিন্তু এখানে ফুয়ের ড্যাড তবুও তার উপর ইমপ্রেস হয় না, আর সে বলে যে আমি চাই না তুমি আমাদের ফ্যামিলির সাথে মিশো। আর যখন এই সব কিছু ফু জানতে পারে, সে ডিরেক্টলি তার ড্যাডকে গিয়ে জিজ্ঞেস করে যে কেন সে তার ওয়াইফকে বুলি করছে, কারণ সে অলরেডি তার ওয়াইফ, আর সে হচ্ছে তার ডটার ইন ল। তার ডটার ইন লর সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও কি সে জানে না? এটা কখনোই একটা গ্রেডি মেয়ে হতে পারে না। সে কিভাবে মিনিকে এত ইনসাল্ট করতে পারে? তার ড্যাড তখনও তাকে বলতে থাকে যে আমি এখনও বিশ্বাস করি সে তোমার যোগ্য নয়। তখন সে যখন অনেক বেশি জোরাজুরি করছিল, তার ড্যাড এখানে হার মেনে যায় আর বলে যে ঠিক আছে, তুমি যেহেতু এতই বেশি জোরাজুরি করছো, আমি একটি কম্পিটিশন রাখবো, তাও অ্যান্টিক পিসদের, আর যদি সে নিজের যোগ্যতা সেখানে দেখাতে পারে আমি হার মেনে নিব আর তাকেই আমাদের যোগ্য বৌমা হিসেবে মেনে নিব। তখন ফু সেটাতে রাজি হয়ে যায়, কারণ সে জানতো মিনি এগুলোতে এক্সপার্ট ছিল। কিন্তু ডাইরেক্টর যখন এই কম্পিটিশনের ব্যাপারে জানে, সে তো গিয়ে সেখানে শিনকেই সব বিষয়ে জানাতে থাকে আর বলে যে অ্যান্টিক পিসের কিছু কালেকশন যদি তুমি তোমার কাছে রাখো তাহলে হয়তো এই কম্পিটিশন তুমি জিতে যেতে পারবে। আর বিশেষ করে মিস্টার ফুয়ের বাসায় এইসব কালেকশন অনেক বেশি আছে। এটা শোনার পর তো সে অনেক বেশি খুশি হয়ে যায় যে ফুয়ের ড্যাড তাহলে যদি এই কম্পিটিশন সে জিতে তাকে তার বৌমা বানিয়ে নেবে। সে তো ফুয়ের যে বাসা ছিল ভিলা, সেখানে তার একটি আন্ট কাজ করতো, তাকে ডেকে পাঠায় আর তাকে ইচ্ছে করে এখানে ব্ল্যাকমেল করে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে বলতে থাকে যেন ফুদের বাসা থেকে তাকে কিছু অ্যান্টিক পিস এনে দেয়। আর এই বোকা মহিলাও তা বিশ্বাস করে নেয় আর তাকে দিতে রাজি হয়ে যায়। কিন্তু আমরা মিনিকে দেখি যেহেতু হার্ডওয়ার্ক করছিল, সে তার যোগ্যতা দিয়েই এই কম্পিটিশন জিতে চাচ্ছিল, তাই সে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। ফু তাকে বলে যে এত হার্ডওয়ার্ক করতে হবে না, এমনিতেও তুমি অনেক কাজ করছো, অফিসে করছো, আবার বাসায় এসে ওভারটাইম করছো, তুমি কি পাগল হয়ে গেছো? নার্ভাস হয়েও না, তুমি যদি এই কম্পিটিশন নাও জিতো তাহলেও তুমি আমার থাকবে, আর যদি জিতো তাহলেও তুমি আমারই থাকবে, আমি পরোয়া করি না আমার ড্যাড কী মনে করছে। কিন্তু মিনি বলে দেয় যে না, আমি যোগ্যতা দিয়ে আঙ্কেলকে প্রুফ করে দিব। অন্যদিকে আমরা শিনকে দেখি, সে তো অ্যান্টিক পিস জোগাড়ে লেগেছিল। একজন তো নিজের ট্যালেন্ট শো করাতে চাচ্ছিল, আরেকজন চুরি করে কম্পিটিশন জেতার প্ল্যানিং করছিল। আমরা কম্পিটিশনের দিন দেখতে পাই যেখানে তো সবাই এখানে শিনকেই সাপোর্ট করছিল, কিন্তু তখনই মিস্টার ফু তার ওয়াইফ মিনিকে নিয়ে সেখানে এন্ট্রি নেয় আর সবাইকে বলে যে আমি আমার ওয়াইফকে কখনোই দিব না কাউকে ইনসাল্ট করতে, এই কম্পিটিশন জিতুক বা না জিতুক সে আমার ওয়াইফই থাকবে। তখন এটা ড্যাড এসে অ্যানাউন্স করে দেয় যে কম্পিটিশন স্টার্ট হচ্ছে। এটি শোনার বলতে এখানে আমরা দেখতে পাই শিনের মুখ তো খুবই ছোট হয়ে যায়, কারণ তার ড্যাড তো কম্পিটিশনের থিমই পাল্টে দিয়েছিল, তাদেরকে দুটো অ্যান্টিক পিস ভাঙা দেওয়া হবে আর তাদেরকে এটা জোড়া লাগাতে হবে। এটা শুনে তো এখানে শিন খুবই নার্ভাস হয়ে যায়, কিন্তু মিনি যেহেতু ট্যালেন্টেড ছিল তার একদমই নার্ভাসনেস কাজ করে না। আর যখন কম্পিটিশন স্টার্ট হবে, এখানে কোনো রকমে শিন এটা বলে ফুয়ে ড্যাডকে রাজি করিয়ে নেয় যে তার ট্রিক হয়তো মিনি ইউজ করবে, তাই তাকে যেন পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়, আর সেটাই করা হয়। কিন্তু এখানে মিনি একদমই নার্ভাস হয় না, সে তার কাজ ঠিক মতো করছিল। অন্যদিকে শিন তো চুরি করে অন্য একটি নতুন চুড়ি ওই ভাঙা চুড়ির জায়গায় নিয়ে নেয়, যেন সবাইকে শো করাতে পারে যে সে এটা খুব সুন্দরভাবে জোড়া লাগিয়েছে।
এখানে তো ফু খুবই নার্ভাস হচ্ছিল। আর যখন এখানে শিন সবার আগে শো করায় যে সে তার চুড়িটি ঠিক করে ফেলেছে, সবাই তো খুবই শকড হয়। কিন্তু মিনি বলে যে আমিও আমার চুড়িটি ঠিক করে ফেলেছি। তার ফাদার ইন লর কাছে গিয়ে সে তার চুড়িটি শো করায়, এমনকি শিনও। কিন্তু শিনের চুড়িটা তার সবচেয়ে বেশি পছন্দ হয়, কারণ শিনের চুড়িতে তো কোনো ভাঙা একটুও দাগ ছিল না, কারণ এটা তো নতুন চুড়ি ছিল। কিন্তু ফুয়ের এটা ট্রাস্ট হয় না। ফু বলে যে সে পর্দার পিছনে কী করে সেটা আমরা কিভাবে বুঝবো, আমি তার পর্দার পিছনের বক্সটা চেক করতে চাই। এটা শুনে তো সে ভয় পেয়ে যায়। কিন্তু এখানে সে দিতে না চাইলে ফুয়ের ড্যাড বলে যে তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে দিতে হবে। ফুয়ের বডিগার্ডকে শিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তার কাছ থেকে সেই ভাঙা চুড়িটি দেখিয়ে দেয়। আর সবার সামনেই তার এইসব নাটক প্রকাশ পেয়ে যায়। আর মিনিও তার ফাদার ইন লকে বলে যে ট্যালেন্ট কখনোই মিথ্যে বলে না। তার ড্যাড রেগে গিয়ে শিনকে সেখান থেকেই পুলিশে অ্যারেস্ট করিয়ে দেয় মিথ্যে কথা বলার জন্য। আর ফু তার ড্যাডকে বলে যে এখন তো তুমি বুঝতে পারছো যে আমার ওয়াইফ যোগ্য। তার ড্যাড এখানে মিনির কাছে ক্ষমা চায় আর তাকে তার ছেলে জীবনে ফিরে আসতে বলে। আর এখানে আমরা ফুকে দেখি সে তো হাত বাড়িয়ে দেয় মিনির দিকে। আর এই কিউ ড্রামাটি এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।